পাত্রপক্ষের কাছ থেকে পণ নিয়ে মেয়ের বিয়ে দিতে দেখেছো কখন? বলো না, দেখেছো? এই সাধন সরকার অসাধ্য সাধন করবে আজ রাতে। প্রবালের সঙ্গে সম্প্রীতির বিয়ে হবে আজ রাতে। তারপর সম্প্রীতি কিনে স্বামী প্রবাল তোমার রওনা হয়ে যাবে আজ রাতে। তারপর সম্প্রীতির ঠিকানাটা কোথায় হবে জানো প্রতিমা? কোথায় সাধন, কোথায়? দিদি এসে গেছে, বর আর বর কর্তাও এসে গেছে। আমি ওনার নেপাল কৃষ্ণ বলতে যাও, দেখলেন তো কনফিউজ করে গেলাম, আমার ফাঁস করে চলে এলাম। সবাইকে ডেকে নিয়ে বাইরে বরের গাড়ির কাছে যেতে বল, তাড়াতাড়ি যা। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। কত শুনলে গা জ্বলে যায়। বলি ও মেয়েরা, তোমরা কে কোথায় আছো? বাইরে এসো গো, বাইরে এসো। শাক বাজা, উলু দাও। এবার ভালো ভালো সম্প্রীতির বিয়েটা হয়ে গেলেই ব্যাস। কিন্তু জামাই বাবু, যার সঙ্গে সম্প্রীতির বিয়ে হতে যাচ্ছে, মানে বর বাবাজির সম্পর্কে একটু ভালো করে খোঁজ খবর নিয়েছিলাম তো। বর বাবাজি যে একটা পাড় মাথা জামাই বাবু, মানে গাড়ি করে আসার সময় মানে ওইটুকু সময়ের মধ্যে বাবাজি প্রায় একটা বড় বোতল মদ ঢাক করে খেয়ে নিয়েছে। কেন খাবো না? কেন খাবো না মদ? সালা আমি কি বানের জলে ভেসে এসেছি? রীতিমতো 5 লাখ টাকা দিয়ে বিয়ে করতে এসেছি, তার কি কোনো দাম নেই? 5 লাখ টাকা দিয়ে বিয়ে করতে এসেছি মানে? এই আস্তে আস্তে এসব কথা তুমি এখানে জোরে জোরে বলবে না। চুপ করুন তো আপনি। সালা 1 ঘন্টা ধরে স্টেশনে বসিয়ে রেখে মশার কামড় খাইয়েছেন আপনি। এখন আমি যা খুশি তাই বলবো, যা খুশি তাই করবো। তাই নাকি? এত বড় বড় কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে শুনি? হ্যাঁ, কে দিয়েছে? কোথায় কোথায় লালমোহন বাবু? কোথায় লালমোহন বাবু? লালমোহন বাবু, ও লালমোহন বাবু! এসে গেছি, এসে গেছি সাধন বাবু। কোনো চিন্তা করবেন না, লগ্ন শুরু হলেই আপনি বিয়ের কাজ আরম্ভ করে দেবেন। কি শুরু করেছে আপনার এই প্রবাল কুমার? এই যে মান একবারে বিহেড হয়ে গেছে। ওর এই অবস্থা দেখে সম্প্রীতি যদি ওকে বিয়ে করতে না চায়, তখন আমি ওকে অনেকবার নিষেধ করেছিলাম সাধন বাবু, কিন্তু ও কিছুতেই আমার কথা শুনলো না। কেন শুনবে না মশাই, কেন শুনবে না? আপনি না ওর মানে বাবা। একদম ফালতু কথা বলবেন না, তাহলে এক টিকিট তোমার থোবড়া আমি ব্ল্যাক করে দেবো। সালা এসব কি হচ্ছে প্রবাল? আর কিছুক্ষণের মধ্যেই উনি তোমার শ্বশুর মশাই হতে চলেছে। শ্বশুরে হোক আর ভাসুরে হোক, আমার বাবার নামে মিথ্যে কথা বললে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। প্রবাল, প্রবাল মুখ বন্ধ কর প্রবাল। বিয়ে বাড়ির লোকজন এসব শুনে ফেললে আমাদের বদনাম হবে। হোক বদনাম, কি রে হোক। হ্যাঁ, তবু আমি আমার বাবার মান সম্মান নিয়ে কাউকে ধপবাজি করতে চাই। আগে আপনি আমাকে যেতে পারেন না? নেপাল কৃষ্ণ আপনাদের সবাইকে মারুতপুর স্টেশন থেকে গাড়ি করে নিয়ে এলাম। ও তাই নাকি? 100% তাই।
আসার সময় আপনি আমাকে কত গালমন্দ করলেন, পিঁপড়ের বাচ্চা থেকে একেবারে হাতির বাচ্চা পর্যন্ত। ও কত গালাগাল। তুই এখন বাড়ি যা। আপনি যান। কি কিন্তু আপনি কি করতে চলেছেন জামাইবাবু? এই লোকটা বরের বাবা সেজে শোন, একটু আগে এখানে যা যা শুনেছিস সব পেটের ভিতরে রেখে দিবি। কোনোদিন একটা কথা মুখ থেকে বার করবি না। যদি বার করিস না তাহলে সেই দিনই হবে তোর জীবনের শেষ দিন। যা ভাগ এখান থেকে। ঠিক আছে, আপনি যা বললেন আমি তাই করব। কাউকে কোনোদিন বলবো না আজ রাতে সম্প্রীতির বিয়েটা আসলে বিয়ে না, বিয়ের নাটক, প্রহসন। যাক, টাকা নিচে দোলারমন বাবু টাকা? আগে হ্যাঁ এনেছি। দিন তাড়াতাড়ি দিন। সম্প্রীতি এখানে আসার আগে টাকাগুলো আমাকে সরিয়ে ফেলতে হবে। দিন তাড়াতাড়ি দিন। এই ব্যাগের মধ্যে 5 লাখ টাকা আছে, ক্যাশ গুনে নিতে পারেন। কোনো দরকার হবে না, আপনি শুধু এই বিল্ডিংটাকে সামনে রাখুন। সম্প্রীতি এলি দ্বিতীয় কাজ, মানে মালা বদল করে বিয়েটা সেরে ফেলতে হবে। ব্যাস, আমার দায়িত্ব শেষ। তারপর শুরু হবে তৃতীয় কাজ, মানে আপনার খেলা। মনে থাকবে? নিশ্চয়ই মনে থাকবে। প্রমাণের সঙ্গে মালা বদল হয়ে গেলেই গাড়িতে চেপে সোজা একেবারে মালতীপুর স্টেশন। আজ রাতেই ট্রেনে চেপে আমরা দুজন রওনা হয়ে যাবো কলকাতায়। তারপর কাল সকালে সম্প্রীতিকে নিয়ে প্রবাস সোজা উড়ে যাবে একেবারে পাকিস্তান। সব ব্যবস্থা করে অঙ্কের মতো রেডি হয়ে আছে। সবই তো বুঝলাম, কিন্তু আপনার এই প্রবাল কুমারকে ঘুম থেকে ডেকে তুলবে কে? এই বিল্ডিংটা যে মাল টেনে একেবারে টাল খেয়ে পড়ে আছে। সব ফিট হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। আমি এখন নিয়ে লালমোহন সাঁতরা মশাই, এরকম কত মেয়েকে আমি 7 সমুদ্র 13 নদী পাড়ে চালান করে দিয়েছি। আপনার সঙ্গে মেয়ে মানুষের কারবারটা তো কম দিন করছি না। ওই সম্প্রীতিকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা আমাদের অনেক দিনের পরিকল্পনা। কোনো অসুবিধা হয়নি, এবারেও হবে না। হবে না, কোনো অসুবিধা হবে না। আপনার পুত্রবধূ হয়ে গিয়ে আমি আপনার পছন্দ মতো আমার সংসার সাজিয়ে নেব। সম্প্রীতি মা, ইনি হচ্ছে লালমোহন বাবু, তোর হবু শ্বশুর। প্রণাম কর মা, প্রণাম কর। আপনি আমার প্রণাম গ্রহণ করুন বাবা। বাহ, ভারী মিষ্টি দেখাচ্ছে মা। ঠিক যেন মনে হচ্ছে মা লক্ষ্মী ঘর আলো করে আবির্ভূত হলেন। তুমিও আমার প্রণাম নাও মামি। থাক মা, থাক। মামা গো, তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। মাত্র 1.5 বছর বয়সে বাবা মা দুজনকে হারিয়ে আমি অনাথ হয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে অনাথ করে রাখোনি। নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে বাবা মার কর্তব্য পালন করে আমাকে বড় করে তুলেছো। ভালো স্কুল কলেজে পড়িয়ে লেখাপড়া শিখিয়েছো। তোমাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না গো মামি, কোনোদিনও শোধ করতে পারবো না। দেখি কাঁদছিস কেন সম্প্রীতি? আজকের দিনে চোখের জল ফেলতে নেই রে। জানি মামি, জানি, কিন্তু তোমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে বলে খুব কষ্ট হচ্ছে যে আমার। তা হবেই মা, তবে সব মেয়েদের একদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয়, এটাই নিয়ম। কিন্তু তুই চলে গেলে আমাদের যে খুব কষ্ট হবে। গোটা বাড়িটা আমাদের গিলে খেতে আসবে। জানিস, সকাল থেকে খাঁচার ভেতর টিয়া পাখিটাও ছিনিয়ে পড়েছে। কাল সকাল হলে খাঁচা করে পাখিটাকে উড়িয়ে দিও মামি। আমাকে না দেখলে তো ও বাঁচবে না, মারা যাবে। তার চোখে খাঁচা খুলে উড়িয়ে দিও, মুক্তির আনন্দে ওকে বাঁচতে দিও। বেশ, তাই হবে। তুমি একটা দাঁড়াচ্ছ কেন? পুরো বসে ডেকে এসো। আমি এখনই পুরো বসে কান্দি যাচ্ছে, এখনই যাচ্ছে। এই ব্যাগটা কেন কি যাচ্ছে কোথায়? বিয়ে বাড়ি বলে কথা, আলমারিতে সাবধানে তুলে রেখে। মামা ওই ব্যাগটা সাবধানে আলমারিতে তুলে রেখে আসবে কেন মামি? ও, বুঝতে পেরেছি, ওই ব্যাগের ভেতর টাকা রয়েছে, তাই না মামা? হ্যাঁ, টাকা আছে, টাকাই তো আছে। মানে অনেক টাকা। অনেক টাকা? হ্যাঁ রে। আমার বিয়েতে উনি পণ নিচ্ছেন না? হ্যাঁ, নিচ্ছেন। কেন নেবে না? অত বড় চাকরি করে ওনার ছেলে কত টাকা মাইনে পায়। অবশ্য পাত্রের সঙ্গে তোর বিয়ে দিচ্ছি, পণ ছাড়া বিয়ে হয় নাকি? এ কথা তোমরা আমাকে আগে কেন বলনি মামি? তাহলে তো আমি বিয়েতে কিছুতে রাজি হতাম না। এসব তুমি কি বলছো মা? কেন আপনারা জানেন না? আপনারা জানেন না যে পণ দেওয়া এবং পণ নেওয়া দুটোই আইনের চোখে সমানভাবে দণ্ডনীয় অপরাধ? কি করে আপনার ছেলে? অনেক টাকা মাইনে পায়, মাসে প্রায় 1 লাখ টাকা, বুঝেছো? কিন্তু আমি তো মামার মুখে শুনেছি যে আপনার ছেলে সরকারি চাকরি করে। একজন রাজ্য সরকারের উচ্চপদস্থ অফিসারও তো মাসে 1 লক্ষ টাকা মাইনে পায় না বলেই আমার জানা আছে। আপনার ছেলে যে রাজ্য সরকারের চাকরি করে সেটা বোধহয় ভারতবর্ষের বাইরের কোনো রাজ্য। আমাকে বিয়ে করে উনি নিশ্চয়ই ভারতবর্ষের বাইরে কোথাও নিয়ে চলে যাবেন। তো সেই বাইরের দেশের নামটা আমাকে দয়া করে বলবেন কি মাননীয় ভাবি শ্বশুর মশাই? অতুল বাবু, আপনার ভাগ্নিকে আজ রাতে বিয়ের বাসরে আদালত খুলে বসলো। আমার উচিত ছিল অনেক আগেই আপনাদের সবাইকে আদালতের কাঠ গড়ায় দাও করানো। কারণ যে জঘন্য পরিকল্পনা নিয়ে আজ আপনারা এখানে এসেছেন সেটা ক্ষমার অযোগ্য অপরাধের পরিকল্পনা। এখনো কিচ্ছু বলিনি মামা, তবে বলবো এই মালতীপুরের সমস্ত মানুষদের কাছে তোমাদের মুখোশ আমি টেনে খুলে দেবো আজ রাতে। সম্প্রীতি 1.5 বছর বয়সে আমরা যদি তো দায়িত্ব মাথায় তুলে না নিতাম তাহলে এতদিন তুই বাড়ির জলে ভেসে যেতি। তাই যেতাম, বাড়ির জলে ভেসে যেতাম। বাড়ির জলে ভাসতে ভাসতে গিয়ে একটা খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করতাম। কিন্তু আজ রাতে মিথ্যে বিয়ের বাসর ঘরে আমাকে 5 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে অগাধ সমুদ্রে জলে ডুবিয়ে মারার যে পরিকল্পনা করেছো তার থেকে তো মুক্তি পেতে হবে। কে বলেছে? আমরা তো
করে দেওয়ার চক্রান্ত করেছি? কি কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ প্রমাণ এই ব্যাগের মধ্যে রাখা টাকাগুলো তার প্রমাণ। সম্প্রতি ওইখানে মদ খেয়ে লুটিয়ে পড়ে থাকা আমার পতি হতে আসা মাতাল টাকার প্রমাণ। মিথ্যে করে আমার হবু শ্বশুর সেজে আসে এই লালমোহন সাতটা তার প্রমাণ। কি ব্যাপার, কি হয় গেল? চিৎকার কিসে শুনি? শুনবি শুনবি এটা কিসের চিৎকার? এই চিৎকার এক শিক্ষিতা নারীর জীবনের যুদ্ধ ঘোষণার চিৎকার। এই চিৎকার পৌরিকার স্বামী হতে আসা প্রতারকের সঙ্গে খাওয়া থেকে নিজেকে রক্ষা করার চিৎকার। এই চিৎকার এক অস্থিতা নারীর নারীত্ব বিক্রি হয়ে যাওয়া আতঙ্কিত প্রতিবাদের চিৎকার। চিৎকার ভাগ্যের পরিহাসে জর্জরিত নিষ্পাপ ঈশ্বরের প্রতি অভিযোগের চিৎকার। শুনেছিস তুই? কি তোর এত বড় সাহস? হবু জামাইকে তুই অপমান করে কথা বলছিস? প্রতিমা, প্রতিমা, শানের অবস্থা জোরে করে দিতে বলো তো। কে আছিস? সবাইকে একটু জোরে বাজাতে বল। ঘরে দরজা সব বন্ধ করে দাও। কি করবে ঘরে দরজা বন্ধ করে আমাকে মেরে ফেলবে, তাই তো? হ্যাঁ, তাই বলবো। তোর গায়ে কেরোসিন তেল ঢেলে তোকে জ্বালিয়ে মারবো। এই শালি, দে আমার ব্যাগ দে। আর জানোয়ার, এই ব্যাগের একটা টাকা তুই পাবি না। এই বাপের টাকা আমি কোনো অনাথ আশ্রমে দান করে দেবো। শয়তানি, সে সুযোগ তুই কোনোদিনই পাবি না। তার আগে তোকে আমি ওপরে পাঠিয়ে দেবো। বল বল বল, তুই এই বিয়েতে রাজি আছিস কিনা বল। রাজি না জেনে শুনে কিছুতেই আত্মহত্যা করবো না। তাই নাকি রে শয়তানি, তাই নাকি রে? হ্যাঁ, তাহলে তাহলে আজ রাতই তোর জীবনের শেষ রাত হবে রে শয়তানি, শেষ রাত। লালমোহন বাবু, চলুন ঘরে বাইরে চলুন। বিয়ে বাড়ির লোকজন যাতে সন্দেহ করতে না পারে সেই জন্য এখন আমাদের ঘরে বাইরে থাকাই দরকার। চলুন। তুই হারামজাদি, ও এখানে কি করবে? ওকে ঘরের প্রমাণের কাছে আটকে রেখে আমরা বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিই। আপনি ঠিক বলেছেন, এই মামুনসার চালাকে শাস্তি করতে পারে একজনই, সে হচ্ছে প্রবল কুমার। না মামা না, আমার এত বড় সর্বনাশ তুমি কিছুতেই করতে পারো না। মামা গো, মামা আমি তোমার পায়ে ধরে বলছি মামা। তুমি 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 চুপ করে আছো কেন? মামি কথা বলো। মামি, আমি তো তোমাকে আমার মায়ের আসনে বসিয়েছি। মা হয় সন্তানের এত বড় সর্বনাশ হতে দিও না। সর্বনাশ করবো না বুঝি? তোকে বুকে জড়িয়ে ধরে মাকে জীবনটা আমি চুষে কাটিয়ে দেবো। চল এখনো তো কিছুই হয়নি রে শয়তানি, এখনো তো কিছুই হয়নি। আগে মাতালটা তোকে নষ্ট করে দিই, তারপর আমরা তোকে আগুন জেলে পুড়িয়ে মারবো রে শয়তানি। সত্যি সত্যি ঘরে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। কালীচরণ দা, চরণ দা, নেপা মামা, তোমরা কোথায়? কোথায় তোমরা? আজ রাতে ওরা কেউ তোমার ওটাকে সরা দেবে না সম্প্রীতি, কিন্তু আমি দেব। যেমন করে আমি তোমাকে চাইবো তুমি আমাকে তেমনি করে। আপনি মামা, তুই এভাবে আমার দিকে এগিয়ে আসছিস? তোমাকে ভালোবাসবো বলে, কালীচরণ দা, খুব ভালোবাসবো তোমাকে, সারা রাত ধরে ভালোবাসবো। এসো এসো কাছে এসো। আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না কেন? তা বললে শুনবো কেন? আজ রাতে তুমি আমার বউ হবে, এক রাতের বউ। এত বড় সাহস তো? তাহলে দেখ দেখ কেমন করে তোর লালসার হাত থেকে আমি নিজেকে রক্ষা করি। দেখ দেখ। আর এক পায়ে গলে ভাঙা মদের বোতল পেটের মধ্যে ঢুকিয়ে খুন করে ফেলবো। তোর রক্তে স্নান করবো। আসিস না, আমি মেরে দেবো। এত সাহস তোর সন্তান, লুটিয়ে পড়েছে। শয়তানটা রক্তাক্ত শরীরটা মামা মাটিতে লুটিয়ে পড়েছে। কি করবো? পালাতে হবে যেমন ভাবে হোক। আজ রাতের মধ্যে এই অভিশপ্ত বাড়ি ছেড়ে আমাকে পালাতে। শয়তানটার মোবাইল ফোনটার পকেট থেকে পড়ে গেছে। কি করবো? 100 ডায়াল করে পুলিশকে একটা খবর দিয়ে দেবো। পুলিশকে খবর দিয়ে সাধারণ সরকার, প্রতিমা সরকার, লালমোহন সরকার ওদের পুলিশের হাতে ধরিয়ে। তা কি করে হবে? আমি তো একটু আগেই জানোয়ারটাকে খুন করেছি। পুলিশ এখানে এসে বললে তো আমি ধরা পড়ে যাবো না। পুলিশের হাতে ধরা দেবো না। পুলিশের হাতে আমি কিছুতেই ধরা দেবো না। দরকার পড়লে সোজা কোর্টে গিয়ে আত্মসমর্পণ করবো। মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে বিচার চাইবো। বলবো ধর্মাবতার বিশ্বাস করুন, আমি খুনটা করতে চাইনি। আমি সত্যি কথা বলছি, আমি খুনটা করতে চাইনি। নিজের সম্মান রক্ষার জন্যে
নারীত্বের অপমানের হাত থেকে রক্ষা করার জন্য, আমার ইজ্জতটা বাঁচানোর জন্য আমি এই হত্যার পথ বেছে নিয়েছি। আমাকে আপনি শাস্তি দেবেন না ধর্মবতার, আমাকে দয়া করুন, করুণা করুন। হত্যার জন্য হত্যা নয়, এ অন্যায়ের প্রতিবাদে হত্যা। এগুলো রক্তের নেশায় হত্যা না। আমার শরীরে পবিত্র রক্তকে অপবিত্র হতে না দেওয়ার জন্য হত্যা। এগুলো খেলার ছলে হত্যা নয়, এ দুষ্ট দমনের জন্য হত্যা। সর্বমঙ্গলময় ঈশ্বর পৃথিবীর জীবমণ্ডলের ভারসাম্য রক্ষা করার জন্য সদা সদা হত্যা লীলায় মগ্ন। তাহলে সেই জীবমণ্ডলের সামাজিক মঙ্গলের জন্য যদি আমি হত্যার পথ বেছে নিয়ে থাকি, তাহলে অপরাধ কোথায়? এই জগৎ মহা হত্যাশালা, জানো নাকি প্রত্যেক পলকপাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি নদীতেছে। সে কাহার খেলা? হত্যায় খচিত এই ধরনের থুলি, প্রতি পদে চরণে দলিত শত কীট, তাহারা কি জীব নয়? রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল বিশ্বপথ পৃথিবীর ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়, হত্যা বিহঙ্গে নেড়ে কিটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তলে, হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে চলেছে নিকের বিশ্ব। হত্যার কারণে উর্ধ্বশানে প্রাণপণে ব্যাঘ্রের আক্রমণে মৃগ সম মুহূর্ত দাঁড়াতে নাই পারে। মহাকালী জল স্বরূপিনী রয়েছেন নারী গাত্রী সাদিক লৌলজি উপবেনী, বিশ্বের চৌদিক ব্যাচীয় রক্তধারা পেনে মরিতে নিষ্পেষিত দেখল অতের অসম্মত অনন্ত কর্পরে দল। কি যন্ত্রণা! বলছি পাগলের মতো এত অশান্ত হয়ে যাচ্ছে কেন? শান্ত থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। যেমন ভাবেই হোক, যেমন ভাবেই আজ রাতের মধ্যে অভিশপ্ত বাড়ি ছেড়ে আমাকে পালাতে। কিন্তু কেমন করে পালাবো? ঘরের দরজাটা তো বাড়ি থেকে বন্ধ করে দিয়ে গেছে। কে করে দেবে আমাকে দরজা? কে করে দেবে আমাকে পালানোর পথ? ভাবতে পারছি না কি ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট রেলের 3-3টে কামরা লাইনের পাশে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে দলা পাখি শেষ হয়ে গেছে। কত মানুষ যে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে তার কোনো হিসেব নেই, কিন্তু আমি কি আশ্চর্যভাবে বেঁচে গেলাম। হে ঈশ্বর, কেন এইভাবে বাঁচিয়ে রাখলে? কেন এই হতভাগ্য মানুষগুলোর মতো আমাকে মেরে ফেলে দিলে না? তাহলে তো এই খুনির পরিচয় নিয়ে পালিয়ে বেড়াতে হতো না। কি করবো এখন? কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না। কোথায়? না, ওদিকে যাওয়া যাবে না, ওটা দুর্ঘটনার জায়গার কাছাকাছি চলে গেলে পুলিশের নজরে পড়ে যেতে পারি। পুলিশ যদি কোনো কারণে আমার নাম ঠিকানা জানতে চাবে, ধরা পড়ে যাবো না। আমি পুলিশের হাতে ধরা দেবো না। পুলিশের হাতে আমি শুধু পুলিশ কেন, কাউকে আমি কিছুতেই বুঝতেই দেবো না যে আমি একটা খুনের আসামি। গতকাল রাত্রে প্রবাল মিত্র নামে এক নারী পাচার করে মদ্য লম্পট শয়তানকে খুন করে আমি ফেরার হয়েছি। এসো ভালোবাসাবাসী কাছে সেটে বসি বেড়াতে, এসো ভালোবাসাবাসী কাছে সেটে বসি বেড়াতে। বুকের ভিতর লাগে কাঁপন, বুকের ভিতর লাগে কাঁপন। তুমি আমার ছিলে অ্যাডভান্স বুকিং করা, তুমি আমার ছিলে অ্যাডভান্স বুকিং করা, লাইন মারার নায়িকা। বুকের ভিতর লাগে কাঁপন, বুকের ভিতর লাগে কাঁপন। বিপাশা, আমার বিপাশা। সুদর্শন, আমার প্রেম, আমার ভালোবাসা তোমার কাছে আছে আমার অনেক প্রত্যাশা। কেন? আমি উজাড় করে দিয়েছি তোমাকে আমার ভালোবাসা। ভালো কথা, আজ আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো, আমাকে কোনো উপহার দিলে না তো? আমি তো তোমার সবথেকে বড় উপহার বিপাশা। ওসব শুকনো কাটা দিয়ে চিনে ভেজালে চলবে না। তোমার বন্ধু পবিত্রদা গত বছর আমাকে একটা সোনার মালা দিয়েছিল, তোমার মনে আছে? আর তুমি দিয়েছিলে একটা ছোট্ট নাকছাবি। এবারে কিন্তু অত কম খরচে পুজো সারতে দেবো না। বিপাশা, তুমি আমার মতো একটা বেকার ভিখারি বলে মালা পরিয়ে দিয়েছো আর সেটা জেনে শুনেই করেছো। এখন অযথা আমার উপর চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না। কেন? তোমার দাদার কাছ থেকে টাকা নিয়ে আমাকে ঘর কিনে দাও। দাদা প্রতি মাসে 10,000 টাকা দিচ্ছে বলে সংসারটা চলছে বিপাশা। 10,000 টাকা সংসার চালাতে গিয়ে আমি যে হিমশিম খেয়ে যাচ্ছি সে খবর রাখো। আইন অনুযায়ী ব্যয় করা উচিত। উচিত অনিচিত আমাকে শেখাতে আসবে না। এখনই আমার বন্ধু পবিত্র এসে যাবে কলকাতা থেকে, দাদারও আসার কথা আছে। আচ্ছা
দাদা এসে এসব শুনলে কি ভাববে? পবিত্র যদি এসে গেছি সুদর্শন। হ্যাপি 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 অ্যানিভার্সারি বিপাশা। আপনি এত দেরি করলেন পবিত্রদা, আমি আপনার জন্য কখন থেকে অপেক্ষা করছি। এমন করে বলো না বিপাশা, তোমার কথা শুনে মনে হয় তুমি সুদর্শনের কেউ না, আমার ভালোবাসা, আমার যা পবিত্রদা, আপনি না বিপাশা, আমার ভালোবাসা, ও বিপাশা আমার ভালোবাসা, তোমাকে বুকেতে রাখবো ভেবেছি, বলো থাকবে কিনা। বলো থাকবে কিনা, বলো থাকবে কিনা বিপাশা, ও বিপাশা। তোমার জন্য আনা উপহারের এই হারটা আজ আমি নিজের হাতে তোমার গলায় পরিয়ে দিলাম। ও মা, কি সুন্দর হাতটা, দেখো দেখো সুদর্শন, কত দাম নিল হাতটা পবিত্রদা। ওহো, দাম জেনে কি করবে তুমি, তোমার পছন্দ হয়েছে এটাই শেষ কথা। কি বল সুদর্শন? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। তা আমি তোকে একটা কাজের কথা বলেছিলাম, কোনো খবর আছে রে পবিত্র? শোন না ভাই, একটা কাজ আমার খুব দরকার রে। আমি তো বলেছি কোনো খবর হলে তোকে জানাবো। এখন বিরক্ত করিস না তো। আজ সারা রাত আমরা এনজয় করবো, এনজয়। কি বলো বিপাশা? শিওর ওর মতো বেরোজকের সঙ্গে কথা বলে সন্ধ্যাটাকে মাটি করবে না তো পবিত্রদা? নিশ্চয়ই করবো না। আরে বাবা, সন্ধ্যাটা মাটি করবো বলে তো আমি কলকাতা থেকে গাড়ি তেল পুড়িয়ে আসিনি বন্ধু। আজ সারা রাত আমরা চুটি এনজয় করবো, চুটিয়ে। বেশ, তো কিভাবে এনজয় করতে চাস বল, আমি তোদের সব ব্যবস্থা করে দেবো। কিভাবে? আবার একটু মদ্যপান করবো। হ্যাঁ রে, তোর দাদা অগ্নিদেব আবার এসে পড়বে না তো? হ্যাঁ, দাদুর আজ আসার কথা আছে। এই তো দিলে দুধে কেরোসিন ঢেলে। এমন কথা বলছো কেন পবিত্রদা? দাদা এলে তার ঘরে তার মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। না মানে সুদর্শনের দাদা অগ্নিদেবদা সন্ন্যাসী মার্কা মানুষ যে। আমি কিন্তু মানুষটাকে যাচাই করে দেখেছি। আরে এই জীবনে বিয়ে শাদী করলেন না, মদ খেলেন না, সিগারেট টানলেন না, প্রেম করলেন না, প্রেম করে কোনো মেয়েকে আহা দাগাও দিলেন না, আবার কারোর কাছ থেকে ল্যাঙ্গও খেলেন না। ধর ধর ধর, এসব মানুষজনদের যে কি করে চলে কে জানে। ওনার চলানে ভাবার কোনো দরকার নেই, আজ ওনাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। ও রিয়েলি? তোমাকে বুকেতে রাখবো ভেবেছি, বলো থাকবে কিনা। তাহলে একটা জিনচাক দিয়ে শুরু করা যাক। সুদর্শন তুই একটা জমিয়ে গান ধরতো, তুই গাইবি, বিপাশা নাচবে, আমি দেখবো। লেটস স্টার্ট। না না রে পবিত্র, আজ আমার শরীরটা ঠিক ভালো নেই রে। তোরা গান বাজনা কর, আমি তোদের জন্য ড্রিঙ্ক আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যাই। ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে, অনেকদিন ধরে লক্ষ্য করছি। তা কি গো বিপাশা সুন্দরী, কথার সঙ্গে আবার ঝগড়া টগড়া করেছো নাকি? দূর ছাড়ুন তো আপনার বন্ধুর কথা, ওটা পুরুষ না পবিত্রদা, পুরুষ না, একটা হিজড়ে, বুঝলেন? হিজড়ে। কলেজে যখন পড়তাম তখন আমরাও সুদর্শনকে হিজড়ে বলেই খেপাতাম। আরে ও দিদি, ছেলে হলো না মেয়ে হলো গো? আপনি হাসেন পবিত্রদা, মানুষটাকে বিয়ে করে আমি যে কি ভুল করেছি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাহলে হুট করে ওই বেকার সুদর্শনকে বিয়ে করতে গেলে কেন? ওসব কথা থাক এখন, এবার বলুন তো সত্যি সত্যি আজ রাতে আপনি থাকবেন তো? থাকবো, কিন্তু কি দেবে বলো আমার? অসভ্য কথা কর। লজ্জা পাচ্ছ কেন বিপাশা? বলো না, সত্যি সত্যি আজ রাতে যদি আমি এ বাড়িতে থাকি তাহলে কি দেবে তুমি আমাকে? আপনি যা চাইবেন তাই। সত্যি? ও আমার সোনা, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ। ছাড়ুন ছাড়ুন পবিত্রদা, ছাড়ুন প্লিজ, ছাড়ুন, কেউ দেখে ফেললে খারাপ হবে। ঘরের ভিতরে তুমি কে হে ঘনবিত কম্পন আতুর, মম ঘন ভঙ্গুর চোখে বুঝি এবারে পড়েছ তুমি ধরা, আমি খুঁজে খুঁজে সখা হয়েছি সারা। খারাপ হবে না বিপাশা, যা খারাপ হওয়ার তা হয়ে গেছে। কারণ তোমার আর পবিত্রর অবৈধ প্রণয়ের দৃশ্যটা আজ আমার চোখে ছবি হয়ে গেছে। তুমি খারাপ আমি জানতাম, কিন্তু তুমি এতটা নোংরা তা তো আমার জানা ছিল না। আমার ভাবতে ঘেন্না করে যে তুমি আমার ভাই সুদর্শনের স্ত্রী। থু থু থু। এই আপনি কি বলছেন অগ্নিদেব দা, এমন করে বলছেন কেন? তাছাড়া আমরা তো আর একটা কথা এখানে দাঁড়িয়ে বললে আমি কিন্তু আমার পা থেকে জুতো খুলে তোমার গালে বসিয়ে দেবো। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। আর যাওয়ার সময় শুনে যাও, ভবিষ্যতে কোনোদিনের জন্য তুমি এবারে সীমানার মধ্যে পা রাখার চেষ্টা করবে না। যদি রাখো তাহলে এই অগ্নিদেব মুখার্জির মতো খারাপ মানুষ পৃথিবীতে দুজন কেউ হবে না। আউট আইসে। ওকে, আমি চলেই যাচ্ছি। না না না, পচে গেছে পচে গেছে। মানুষের বোধ রুচি। কোথায় যাচ্ছ তুমি? লজ্জা করছে তাই না? হ্যাঁ, হাতে নাতে তোমার বেলিল্লাপনা ধরে ফেললাম বলে মুখ তুলে তাকাতে পারছো না তাই না? ছি ছি ছি, তুমি কি মানুষ? আত্মসুখের নেশায় মোহগ্রস্ত হয়ে চার দেয়ালের মধ্যে স্বামীর বন্ধুর সঙ্গে বেলাল্লাপনা করছো, আর এই বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বয়ে যাচ্ছে চাপ চাপ রক্ত স্রোত। চলেছে শত শত মরা মানুষের মিছিল। সন্তান কাঁদছে তার বাবা মাকে হারিয়ে, স্ত্রী বুক চাপড়ে মরছে তার স্বামীর জন্য।
কন্যাহারা পিতা মুখ বধির হয়ে রেল লাইনের ধারে অন্ধকারে বসে আছে তার মেয়ের দলা পাকিয়ে যাওয়ার দেহটা দেখার আশায়। মানুষের চিৎকার আর কান্নার শব্দে ঘুমন্ত কাকের দল বাসা ছেড়ে উড়ে পালাচ্ছে। ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় সারা বাংলা শোকে মুহ্যমান, আর তুমি এখানে। যৌথ পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কংক্রিটের জঙ্গলে পায়রার বাক্সের মতো ফ্ল্যাট বাড়িতে আশ্রয় খুঁজে নিচ্ছে মানুষ। রেডিও টেলিভিশনে আর শুনতে পাওয়া যায় না মানুষের জন্য সেই গান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বিপাশা, বিপাশা দাদা এসব কি বলছে? জানি না, আমি কিচ্ছু জানি না। আজ আমি বাপের বাড়ি চলে যাবো। দাঁড়াও বিপাশা, তোমার কোথাও যাওয়া হবে না। ভুলে যেও না তুমি এই অগ্নিদেব মুখার্জির বাড়ির গৃহলক্ষ্মী। আপনি এখনো আমাকে? এখনো তোমাকে আমি আমার ভাইয়ের স্ত্রী বলে জানি এবং মানি। দাদা, ভুল তো ছোটরাই করে, বড়দের সে ভুল শুধরে দিতে হয়। তাই বলছি, আজ যে ভুল তুমি করেছো ভবিষ্যতে কোনোদিন এমন ভুল তুমি করো না। তাহলে কিন্তু আমার কাছ থেকে এতটুকু ভালোবাসা তুমি কোনোদিনও পাবে না, এতটুকু ভালোবাসা না। কি ভুল করেছি বিপাশা? বল দাদা, কি ভুল করেছো? আরে বাবা, কি আবার করবে, কি আবার করবে? অতিথিকে নেমন্তন্ন করে ডেকে এনে না খাইয়ে চলে যেতে দিল। দাদা দাদা করছো দাদা? একটা কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকো। আরে এই হতভাগা, এই তুই বা কি রে? হ্যাঁ কি? হ্যাঁ আজ তোদের বিবাহ বার্ষিকী, পবিত্র তোর বন্ধু, তাকে নেমন্তন্ন করেছিস, খুব ভালো কথা। তা আজকের দিনে ছেলেটাকে না খাইয়ে চলে যেতে দিলি? আজকের দিনে এরকম সন্ধ্যের পরে এইসব অনুষ্ঠানে যে একটু মদ্যপান টান হয়, এটাকে আমার জানা নেই? খুব ভালো করে জানা আছে। তা আজকের দিনে তোরা আমাকে কেন ডেকে পাঠালি? আজ যদি তোরা সারা রাত একটু আনন্দ ফুর্তি করতিস, আমি কি তোদের মাথাটা কেটে নিতাম? এসব কি বলছেন দাদা? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। উল্টা তুমি আবার আমাকে হুমকি দিচ্ছ। হুমকি কি? না, এ বাড়ি ছেড়ে চলে যাবে। কেন কেন কেন? আমার এই বাড়িটা কি এতই খারাপ যেখান থেকে নির্বাসন নিয়ে তোমাকে চলে যেতে হবে? হ্যাঁ, তাই যাবো। আমি জানি দাদা, আমি নির্বাসন নিয়ে চলে গেলে আপনারা সবাই ভালো থাকবেন। আমি জানি খুব ভালো থাকবেন, খুব। কিন্তু কেন বিপাশা, কেনই নির্বাসন? কেন চার দেয়ালের অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে দাঁড়াচ্ছিস না রে সুদর্শন? এখানেও প্রেম আছে, বিরহ আছে, দুঃখ আছে, ব্যথা আছে, সব আছে। শালপিয়ালে সবুজ রাজ্যের মানুষের পাশে এসে দাঁড়া, জঙ্গলমহলের মানুষের পাশে এসে দাঁড়া। ওদের দুঃখকে নিজের দুঃখ বলে মনে কর না, ওদের কাউকে আপন করে নে। কেন পৃথিবীটাকে ছোট করে দেখছিস? হ্যাঁ কেন দেখছিস ছোট করে পৃথিবীটাকে? কেন বুঝতে চাইছিস না যে এই সমাজের জন্য, সমাজের মানুষের জন্য তোদের অনেক কিছু করার আছে, অনেক কিছু ভাবার আছে? একবারের জন্য ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখ না, তাকিয়ে দেখ, দেখবি অনেক কিছু নতুন দেখার আছে যা তোরা আগে কখনো কোনোদিনও দেখিসনি। কি দেখার আছে? নতুন কিছু কি দেখা যাবে? পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা 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 আহা, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ, কাল সীমানার বন্দি। আহা 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 আহা। ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। এ ভাই, তোমাকে তো এর আগে কখনো দেখিনি। কে তুমি? আমি এটা যাযাবর। যাযাবর? হ্যাঁ, সালা আমি যাযাবর। আমি যাযাবর। কুড়াই পাতার নুড়ি, সালা হাজার জানাতা যেখানে যেখানে আমি প্রতিদিন ঘুরি, সালা আমি যাযাবর। আশ্চর্য। একদম ঠিক কথা বলেছেন মাইরি, একদম ঠিক কথা বলেছেন। সালা আশ্চর্যজনকভাবে আমি এখনো বেঁচে আছি। তার মানে তুমি? মানে একটু আগে এদিকটা একটা বড় সড়ো রেল দুর্ঘটনা হলো, আমি সে রেলগাড়িতে ছিলাম। ও মাই গড, আমিও তো ট্রেনে করে ফিরছিলাম, লাকিলি বেঁচে গেছি। আরে সালা তাহলে ভেবে দেখুন, আমরা দুজনেই সালা জমে রয়েছি। হ্যাঁ তাহলে সালা এত বড় একটা রেল দুর্ঘটনা হয়ে গেল, আমার আপনার কিচ্ছু হলো না। হ্যাঁ, তাই হবে হয়তো। তা বলছিলাম যে ট্রেনে করে আসছিলে কোথেকে? তোমার চলে কি করে? মানে দুবেলা খাওয়া দাওয়া, শোয়া? আরে সালা এত বড় দুনিয়া, এত লোকজন, এত কাজ কারবার, আমার একটা পেট বস ঠিক চলে যায়। মানে ভোজনম যত্রতত্র শয়নম হট্ট মন্দিরে। ভেরি ইন্টারেস্টিং ছেলে তো তুমি। যাযাবরে জীবনযাপন করো, কাজ খুঁজে নিয়ে পেট চালাও, পথের ধারে ঘুম, সংস্কৃত ভাষায় কথাও বলছো। তার মানে
তার মানে কিছু লেখাপড়া তোমার জানা আছে? বেশি না, সামান্য সামান্য। আমার লিটল লার্নিং পার্সন, বাট নট ডেঞ্জারাস ইয়ার। তো হঠাৎ করে এবারই তো ঢুকে পড়লে কেন? আশেপাশে তো অনেক বাড়ি ছিল। বহুত ক্যাজরা শুরু করে দিলে তোমায়, বহুত ক্যাজরা শুরু করে দিলে। আরে গান শুনে ঢুকে পড়েছিল বাবা। না জানে কই বাহ, ভারী মিষ্টি গলা তো, বেশ ভালোই তো গান করো দেখছি। হ্যাঁ, ফাটিয়ে দিয়ে বস গানকে। তো মারছে, হ্যাঁ মারছে রে। এছাড়া তোমার গলা শুনে শুনে ঢুকে পড়েছি। কি সুন্দর কণ্ঠ। দাও গুরু দাও, একটু লেগ ডান্স মানে পায়ের দুলে দাও না রে শালা। ভদ্রভাবে কথা বলো, এটা ভদ্রলোকের বাড়ি। ঠিক আছে ঠিক আছে, শালা খ্যাটর মেটর করে কথা বলা কি হয়েছে? হ্যাঁ, মানুষের সঙ্গে একটু ভদ্রভাবে ব্যবহার করতে পারবো, অত তো পয়সা পাচ্ছে আমি। ঠিক আছে, তুই সব আমার ফালতুভাবে কথা বলছিস, যেমন আমি তোমার চুরি ডাকাতি করতে ঢুকেছি। আমার সঙ্গে ফালতুভাবে কথা বলবে না, আমি ফালতু চলে না, বুঝলে? দেবো না ঘুরিয়ে রাখো না, ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই তোমাদের বাড়িতে ঢুকে পড়েছি। রাত তুমি কোনো রকমে কাটিয়ে সকালে ফাটলাস হয়ে যাবো। এখন একদম দিমাগ গরম করে কথা বলবে না, সবাই খিদে আমার পেটে ছুটে ডাল রয়েছে। এ মামু, মামু? মামুটাকে তোমায় বলছি। আমি মামু? মামু বোঝো না? কোন জগতে পড়ে আছে বস? সঞ্জয় দত্ত, মুন্না ভাই এমবিবিএস, মুন্না ভাই এমবিবিএস। বলছি বস, বলছি ঘরে কিছু খাবার থাকলে খেতে দাও না বস, খিদে লেগেছে। ঠিক আছে, সুদর্শন এটা কে রে? পুরো এসে জুড়ে বসে পেটে কাতুকুতু দিচ্ছে। দেখছি তোর কি সাহস নেই? তুই আমাদের অগ্নিদেব মুখে তুই তুই করছিস। বকাবকি করিস না, ছেলেটিকে আমার দরকার আছে, কাজে লাগবে। হ্যাঁ, তুই কাজ করতে, ওর জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা কর। সত্যি দেখে মনে হচ্ছে কিন্তু খিদে পেয়েছে, মুখটা শুকিয়ে গেছে। আমি একটুই বিপাশায় গিয়ে বলছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাই। হ্যাঁ বলো বস। তোমার নাম কি? স্যার আমার তো 108 ঘন্টা নাম করে বলবো। এই যেমন ধরো নেড়া গেড়া ভেবলা পটলা, তুমি যেমন নামে ডাকতে পারো বস, আমার তো নেই। আরে না না, ওসব নাম না, আমি জানতে চাইছি তোমার ভালো নাম কি? দূর বেসালা ভালো ভালো নাম ধুর বস। আরে বস, ভালো নাম তো লোকের বাপ মা দেয় গো। আমি কি আমার জীবনে আমার বাপ মাকে পেলাম যে তারা আমার কোনো ভালো নাম দেবে? কি বলছো ভাই? তার মানে তুমি? হ্যাঁ, আমার যখন মাত্র 1.5 বছর বয়স না, তখন শুনেছি আমার বাপ মা দুজনে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে একটা দুঃসম্পর্কের মামা মামির বাড়িতে বড় হলাম। বাবা মা, ভালোবাসা, পরিবার, ধুর এসব কাকে বলে আমি জানি না বস। ও এক কথা তুমি বলতে পারো আমি এটা ফার্স্ট ক্লাস অনাথ। অনাথ? কিন্তু আমার সেই দুঃসম্পর্কের মামার দৌলতে আমি কিছু লেখাপড়া শিখেছি, তবে বেশি দূর যেতে পারিনি। কেন কেন? কেমন করে যাবো বস, তুমি বলো? ছোটবেলা দিয়ে তো সব কাজকর্ম করো তো ঘরের, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, বাজার যাওয়া, রান্না করা, সব সব সব। হ্যাঁ, বিনিময়ে দুবেলা দুমুঠো দয়া করে খেতে দিত, কিন্তু পেট ভরতো না গো। তুমি বলো বস, পেটটা খেতে নিয়ে কি আর লেখাপড়া শেখা যায় গো? না না, সে তো বটে, পেটে খেতে থাকলে আবার পড়াশোনা হয় নাকি? তা বলছিলাম যে তুই বলছিলিস একটু আগে যে লেখাপড়া কম শিখেছিস, তাহলে ইংরেজিতে কথা বলছিলিস কেমন করে? সংস্কৃত জানলি কেমন করে? কি না কি বলো বস, সিম্পল জিনিস, শুনে শুনে শিখে ফেলেছি, শুনে শুনে। তোর এই যে দুঃসম্পর্কের মামার কথা বললি, তার বাড়িটা কোথায়? দুঃসম্পর্কের মামার বাড়িটা হলো যে বস কলকাতার সাইডে, বুঝলে? জায়গাটার নামটা তো ভুলে গেছি, অনেক ছোটবেলা বাড়ি দিয়ে পালিয়েছিলাম তো মনে করতে পারছি। সত্যি বলছিস? আমাকে মিথ্যে কথা বলছিস না তো? সত্যি বলছি বস। তোমার সঙ্গে সঙ্গে মিথ্যা তোমার ঢপ দিয়ে আমার লাভটা কি হবে? মায়েরই বলছি, বিশ্বাস মায়েরই বলছি, মা মিথ্যা তো বলি না, ফালতু চলে না। বুঝতাম তুমি আমার সন্ধ্যার চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি তোমার ঢপ দিচ্ছি। আরে মাইরি বলছি, মা কালী দিবি, মা কসম বলছি, তোমার নাচুই বলছি। নাচুই মানে? আরে সত্যি কবুল করার জন্য মানুষ তো গা ছুঁয়ে বলে, মাথা ছুঁয়ে বলে, তুই হঠাৎ আবার নাকটা ছুঁতে গেলি কেন? তোমার নাকটা কেন ছিলাম বলবো বস? কেন, কি হয়েছে? তোমার নাকটা বেশ সুন্দর আর লম্বা গো। তাই নাকি? এরকম লম্বা নাক দেখিনি তো। কি হলো? ইরি হ্যাঁ, কি কি হয়েছে? না খাই দিবি না? এই না কি আর বসে বললি কেন? কি করবি? যা বাবা, এ তো হিরো হুন্ডার মতো পাক খায়। হ্যাঁ, তো ব্যাপার তো কতগুলো দিচ্ছে, আমি বলছি রাগ করছো। না করলাম না রাগ। কিন্তু একটা কথা তোকে আমি বলবো, কথাটা কিন্তু তোকে রাখতে হবে, যদি না রাখিস তাহলে ভীষণ রেগে যাবো।
বল রাখবি আমার কথা। দূর বেসালা কথাটাই শুনলাম না, তার আগে বল রাখবি ওর কথা। আর ও কথাটা বলো, শুনবো, ভাববো, তাও বলো। আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। আমার অনাথ আশ্রমের বাচ্চাদের দেখাশুনো করবি, আদিবাসী পাড়ায় যাবি, সেখানকার মানুষজনদের সেবা যত্ন করবি, আর বিনিময়ে আমি তোকে সেজন্য মাইনে দেবো। কিরে পাবি তো? পয়সা দিতে হবে না, খেতে দেবে, থাকতে দেবে, সব কাজ করে দেবো। খেতে দেবে, থাকতে দেবে, সব কাজ করে দেবো। দাও বস দাও, এবার একটু লেগ ডাস মানে পাইপ তুলে দাও। আরে দাও না রে শালা। না না না, একদম না, একদম হুটার করে পাঁচুবি না তো। এই পাঁচ হওয়া ব্যাপারটা আমার কাছে ভীষণ অপছন্দ। তাছাড়া আজ থেকে দোস্তার আমার পায় না, আমার বুকে। বুকে হ্যাঁ বুকে। এদিকে তো কি নাম ধরে ডাকি বল দেখি। এদিকে তো পটলা। কেওলা পটলা। পটলা কালীন। গুরু যখন পটলা বলে ডেকেছে তখন আমারও তো একটা কর্তব্যের মধ্যে পড়ে গুরুর জন্য নাম অনুসন্ধান করে, তাই না? এই কম্পিউটার বেরেন, চল কাজ কর কাজ কর কাজ কর। এসে গেছে বস, এসে গেছে। ঘন্টে ঘন্টে ঘুমতে? হ্যাঁ আমি ঘুমতে? 12 मिनट भी लगता है अपना, तेरा भी रह पाऊंगा रे। जनवरी में जब आएगी विंटर, आने कर लेंगे चाहत का हीटर। फरवरी जितनी छोटी रचाई, उसमें कर रहे हम छुपन छुपाई। मत होगा रोमांटिक महीना, वो करेंगे किया जो कभी ना। अपनी में जो हम मिल ना पाए, होगा क्या कुछ निकालो उपाय। फिर तुझसे चैटिंग भी करने की खातिर इंटरनेट लगवाऊंगा रे। ফস করে দম বেরিয়ে গেল। ফস করে নাকি দম বেরিয়ে গেল? নেচে ফাটিয়ে দিয়েছি না বস? কাঁধের থেকে হাতটা নামা। নেচে ফাটিয়ে দিয়েছি। কাঁধে হাত দিবি না। আবার নেচে ফাটিয়ে দিয়েছি না বস? শুধু ফাটিয়ে দিসনি, ফাটিয়ে চৌচির করে দিয়েছিস। বস একটা কথা বলো? কি কি? তুমি হেভি হ্যান্ডসাম হিরোর মধ্যে দেখতে, বহুত স্মার্ট আছো। হ্যাঁ এটা কে বস? আমার ছোট ভাই। তুমি এত স্মার্ট, তো আন স্মার্ট কেন? কি? দূর বেসো। এ নাচতে পারিস না, কি করছিলিস ওখানে গিয়ে? সালমান খানের বই দেখা না? দূর সর, তুমি তো নুন ছাড়া দূর। আবার দূর বে। আজ কোনো চিন্তা করো, আমি এসে না তৈরি করে নেবো। ও তোমাকেও তৈরি করবো। আমাকেও তৈরি করবি? আচ্ছা এবার সিটি দিতে পারো না? না হবে রে, আমি তোর কানটাই ছিঁড়ে দেবো এবার। আপনি সাধন বাবু, আমরা আপনার সঙ্গেই দেখা করতে এসেছি। কি ব্যাপার? আপনারা কারা? আপনারা তো আগে কখনো এখানে দেখিনি। আমার বাড়িতে কেন এসেছেন? আমরা আপনার সঙ্গেই কথা বলতে চাই। কি কথা বলতে চান বলুন, কি কথা? নিশ্চয়ই বলবো। বলবার জন্যই তো রানাঘাট থেকে এই বর্ধমানের মালতীপুরে ছুটে আসা। আসলে আমি আর আমার পুত্রবধূ সহেলি 2 মাস ধরে খুব উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। কিসের উৎকণ্ঠা? তাছাড়া এসব কথা আমাকে বলতে আসার কারণ? দেখুন 2 মাস হলো আমার স্বামী প্রবালের কোনো খবর নেই। কোথায় আছে, কি করছে, কিছুই জানি না স্যার। 2 মাস ধরে ওর মোবাইলে ফোন করছি বারবার। এতদিন ফোনটা সুইচ অফ করা ছিল, কিন্তু গতকাল রাতে হঠাৎ ফোন করে লাইনটা পেয়ে যাই। হ্যাঁ, অনেকক্ষণ রিং হয় ওর মোবাইলে। তারপর এক ভদ্র মহিলা ফোনটা ধরে। মহিলা? হ্যাঁ, ওই মহিলা শুধু বললেন প্রবাল বাবুর সন্ধান দিতে পারেন একজন। তিনি বর্ধমান জেলার মালতীপুর গ্রামের বাসিন্দা সাধন সরকার। আপনাদের কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। এইসব আসলে গল্প শোনাতে কেন এসেছেন আপনারা? এই প্রবাল বলে কাউকে আমরা চিনি না, যত সব উৎকো ঝামেলা। দেখুন, যে ভদ্রমহিলার সঙ্গে আমরা কথা বলেছি তাকে আমরাও চিনি না, কিন্তু প্রবালের ফোনটা যে তিনি রিসিভ করেছেন সেটা তো মিথ্যে নয়। আপনার ছেলের সন্ধান পাবার জন্য থানায় গিয়ে ডায়েরি করুন। এবার তাই করতে হবে। চলুন বাবা, আসি স্যার, নমস্কার। সর্বনাশ! যেমন করি হোক
ওই মহিলাকে আমি খুঁজে বার করবই। আমার ধারণা যদি মিথ্যে না হয় তাহলে প্রবালের সন্ধান দিতে পারি আমি। এই কথা বলে ওই মাস্টার আর প্রবালের স্ত্রী সহিলীকে আমার নাম ঠিকানা বলেছে যে সে আর কেউ না, সে হচ্ছে মা মনসা চালা সম্প্রীতি। সম্প্রীতি আমার পথের কাঁটা সম্প্রীতি, আমার সর্বনাশ সম্প্রীতি, আমার রাতের ঘুম কেড়ে নেওয়া কুহকিনী সম্প্রীতি। না 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 না, এ আমি কিছুতেই হতে দেব না। সেদিনে সে রাত্রের ঘটনা আমরা কয়েকজন ছাড়া পৃথিবীর আর কেউ জানবে না। তাই এইবার শুরু হবে অভিযান, সম্প্রীতি সন্ধান অভিযান। সম্প্রীতিকে আমি বুঝিয়ে দেব, তুই যদি বুনল হোস তাহলে আমি হব পাকা তেঁতুল। আমি হব তোর ডান হাত। আমি হব বলবো কি এবার হাত। শুনতে চাই না, শুনতে চাই না আমি বিরক্তিকর আওয়াজ, শুনতে চাই না, শুনতে চাই না আমি মৃত প্রবালের স্ত্রী সহেলী দেবী কাতর জিজ্ঞাসা। বলুন না, বলুন না, কে কে আপনি? আপনি কে? আমার স্বামী প্রবালের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আমার স্বামী প্রবাল বেঁচে আছে তো? কেমন করে আমি নিজের মুখে আপনাকে বলবো সহেলী দেবী যে আপনার স্বামী প্রবাল একটা নারী পাচারকারী, লম্পট, মদ্যপ শয়তান? কি করে নিজের মুখে এই কথাটা আমি আপনাকে বলবো সহেলী দেবী? সেই রাত্রে আপনার স্বামী প্রবালের লালসার হাত থেকে নিজের সম্মান রক্ষা করার জন্য সেই রাত্রে আপনার স্বামী প্রবাল মৃত্যুকে আমি খুন করে ফেরার হয়ে যাই। কথাটা নিজের মুখে কিছুতেই বলতে পারবো না। পারতেই হবে। আমি যা বলবো তাই তোকে শুনতে হবে, করতে হবে, নাহলে ঘাড় ধরে আমার থেকে দূর করে দেবো, বুঝেছিস? কি কেস হ্যাঁ? কাজে তো লাল চোখ দেখাচ্ছ তুমি। একটা কথা ভালো করে মনে রেখে দেবে, বুঝলে? এবারে যে একমাত্র ঘন্টা যাওয়া কারণ লাল চোখের পড়া সালে পটলা করে না। খবরদার, খবরদার পটলা। বিপাশা আমার স্ত্রী, ওর সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি কিন্তু এক চড়ে তোর গাল লাল করে দেবো। কেন বে? কেন মারবে? কেন গায়ে হাত দেবে আমার? সালা কি দোষটা করেছি একবার বলবে? সালা সকাল দিয়ে যা বলছো তাই করছি। ঘর মুচ্ছি, বাসন মাজছি, কাপড় কাচ্ছি, রান্না করছি, বাজার যাচ্ছি, সবই তো করছি। বিনিময়ে তোমরা আমার জন্য কি করছো? হ্যাঁ দুজন কিচ্ছু করছো না। সালা আমার ঘন্টা আমাকে ভালোবাসে, দুবেলা দুপুরে খেতে পায় ব্যাস। কিন্তু আমি তাকে সকালবেলা বলেছিলাম বাজার থেকে ফেরার সময় মুচির কাছ থেকে আমার ছেঁড়া চটিরা সেলাই করাতে। আরে সে গেল বলবে সালা ফালতু কাজ করানো শুরু করে চটি সেলাই করে লেগে ভাবলেটা কি? হ্যাঁ আমি কি তোমার বাড়ির চাকর নাকি? আর বাচ্চা কর। দাদা বলেছে এই বাড়িতে থাকতে গেলে আমরা যা বলবো তোকে তাই করতে হবে। দাদা বলেছে। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ঘন্টা সারা এরকম ফালতু কথা বলতেই পারে না। তোমরা সারা ঘন্টার নামে ঢপ দিচ্ছ। খুব সাবধান বলে দিলাম। ঘন্টা সম্বন্ধে ফালতু কথা বললে না একটিকে শরীরের নাট বল্টু ঢিলে করে দেবো। শোনো সুদর্শন, শোনো, ওর সাহস একবার দেখো। ওদের রক্ত বুঝলে এটাই বলে রক্তের দোষ। কোথাকারকে রাস্তায় যার জন্ম তাকে ঘরে ঢুকিয়ে তোমার দাদা আমাদের টাইম দিচ্ছে। টাইম চলে যাবো আমি আজই, এবারে ছেড়ে বাপের বাড়ি চলে যাবো। এবারে পারচুকি যদি যেতেই হয় তাহলে ওকেও আজ বাড়ি থেকে বিদায় করে দিয়ে যাবো। বেজন্মা কোথাকার। এই সারা ঠেল না, মুখ সামনে কথা বলবি বলে দিলাম, একদম মুখ সামনে কথা বলবি। তাই নাকি? তাই নাকি? সাবধান সুদর্শন, আর একবারের জন্য পটলার গায়ে হাত তুললে আমার হাতটাও কিন্তু থেমে থাকবে না। ছি ছি ছি, তোরা কি মানুষ? হ্যাঁ, একটা সহায় সম্বলীন ছেলে, তিন কুলে যার আপন বলতে কেউ নেই, দুমুটো ভাতের জন্য যে কিনা তোদের 5 মাস কেটে চলেছে, শরীরের রক্ত জল করে দিচ্ছে, তার গায়ে তুই হাত তুললি? না না না, তোরা মানুষ না রে, তোরা মানুষ না। তোরা মানুষের চামড়া গায়ে জড়ানো দুপে জানোয়ার। তোমরা বিবেক মনুষ্যত্ব হারানো মানুষ নামের কলঙ্ক। দাদা তুই? আমি যদি আজ তোদের এই অমানবিকতার যোগ্য জবাব দিই, যদি তোর আর এই বিপাশার সংসার খরচা টাকা দেওয়া বন্ধ করে দিই, কি করবি রে? বাকি জীবনটা কেমন করে বয়ে নিয়ে বেড়াবি? হ্যাঁ, মাছ মাংস দুধে ভাতে পুষ্ট সুন্দর চেহারাটা নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে কারোর কাছে হাত পেতে ভিক্ষে চাইলেও কেউ একটা টাকাও ভিক্ষে তোদের দেবে না রে। সে কথাটা একবারও ভেবে দেখেছিস? একটা কথা বলছি, কান খুলে শুনে রেখে দাও। তুইও শুনে রাখ সুদর্শন, তোদের থেকে এই অনাথ অসহায় পটলার মূল্য আমার কাছে অনেক 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 বেশি। না গো বস, এভাবে ওদের সঙ্গে কথা বলো না বস। এরকম খারাপ ব্যবহার ওদের সঙ্গে করো না গো বস। ওরা তোমার রক্তের জন্য আপনজন। আমি তো সালা একটা ফালতু অনাথ। আজ আছি, কাল এক লাথ মারবে, ঘর দিয়ে বেরিয়ে চলে যাবো। আমার জন্য নিজের লোকেদের সঙ্গে ব্যবহার করো না ওস্তাদ। না না, আমাকে বাধা দিস না, আমাকে বাধা দিস না, আমাকে বলতে দে। তা নাহলে আমার মাথার ভেতরের আগুনটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। চিরকালের মতো আমাকে শেষ ঘুমের বিছানায় শুয়ে দেবে। এই সালার ঘন্টে, এসব কি ফালতু কথা বলছিস রে তুই? এসব কথা একদম মুখে উচ্চারণ করবি না, কখনো করবি না। আরে সালা তুই ফেসে গেলে তো তোর অনাথ আশ্রমের বাচ্চাগুলো গাড্ডায় বসে যাওয়া লরির মতো ফেসে যাবে।
আদিবাসী পাড়ার গরিব মানুষগুলো না খেতে পেয়ে মরে যাবে। বাগদি পাড়ার জোয়ান ছেলেগুলো সেদিন দেখলাম কাগজ কলম ধরেছে, লেখাপড়া শিখছে, শিক্ষিত হচ্ছে, তোর পাল্লায় পড়ে ছেড়ে দেবে রে, সব ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে পেটের টানে আবার রোডের সাইডে গিয়ে দাঁড়াবে, লরি ধরবে, ডাকাতি করবে, ছিনতাই করবে। হে খবর সব খবর নিয়ে নিচ্ছি বস। তুই তো সারা ওদের কাছে গড আছিস রে ঘন্টে। তুই জানিস না, কিন্তু আমি জানি ওই জঙ্গলমহলের গরিব মানুষগুলো না তোকে ভগবানের মতো মানে। না এইভাবে না না শোন না, কেন বলতো, ওই জঙ্গলমহলের গরিব মানুষগুলোর মুখে তুই যে দুবেলা দুটো ভাত তুলে দিয়েছিস রে। ঠিক আছে ঠিক আছে, তুই তো সব আজকাল অভিনয় আছিস রে মামু আজকাল। এই যে কলকাতায় চলে গেলাম না, কাজের ডিউটিগুলো দিয়ে কাজগুলো তো সব সামনে রেখেছে, ওর হিসাবগুলো বুঝবে না। ভালো লাগছে না রে, পরিবেশটা এত বাজে। সবাই কিছু মনে করিনি গো বস। আচ্ছা আজকের এই অপমানের পরেও আমাকে এই বাড়িতে থাকতে হবে সুদর্শন? চলে তো যেতে চাই, কিন্তু যাবো কোথায়? বাপের বাড়ি চলে যাবো। না বিপাশা, এই বাড়ি ছেড়ে চলে গেলে আমার দাদা তার সারা জীবনের রোজগারের গচ্ছিত অর্থ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্সের মোটা অঙ্কের সব টাকা রিটায়ারের পরে ওই অনাথ আশ্রম আর আদিবাসীদের কল্যাণে দান করে দেবে। আমি এক কানা করিও পাবো না। তার চেয়ে কি, তার চেয়ে দাঁতে দাঁত চেপে বাড়িতে থেকে যাবো আমরা। ওই অগ্নিদেব মুখার্জির কাছে নিজেদের অন্য মানুষরূপে উপস্থাপন করতে হবে। ভালো মানুষ হয়ে ও স্থাবর অস্থাবর সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হবো আমি, সুদর্শন মুখার্জি। শোনো, পবিত্র ফোন করেছিল। তা কি বললো পবিত্রদা? আমাদের সঙ্গে নিয়ে দীঘা বেড়াতে যেতে চাই। সমুদ্রের উপর হোটেলে কটা দিন কাটিয়ে আসি, কি বলো? বেশ তো, তাই চলো। এগোমাসে তুই বেশ তৈরি হয়ে গেছিস জানিস পটলা। এরকমই একজনকে চেয়েছিলাম যাকে নির্ভর করে আমি কলকাতার কাজটাও সামলাতে পারবো, আর সে দিকটা দেখাশোনা করবে। এতদিন পর আমি পুরোপুরি নিশ্চিন্ত হলাম। খুশি হয়েছে বস? ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বস এখনো কিন্তু কিছু কাজে আমার ভুল হয়ে যাচ্ছে জানো তো। আরে বাবা, যে কাজ করে তারই তো ভুল হয়, যে কাজকর্ম করে না তার কি আবার ভুল ভ্রান্তি হয় না? বুঝি বস, এই যে মাঝে মাঝে বাড়ি ছেড়ে কলকাতার সাইডে 7-10 দিনের জন্য চলে যাও না, ওখানে কি করো? কোনো চাকরি বাকরি, কোনো ব্যবসা করো বস? আমার সঙ্গে এতদিন থেকে আমার সঙ্গে মিশে তোর এই মনে হলো ওইসব ব্যবসা হিসেব অঙ্ক টঙ্ক আমার একেবারেই ধাতে সয় না রে। আমার জীবনের একটাই অঙ্ক, তা হলো মানব সেবা। আর আমার জীবনের হিসেবের খাতায় একটি শব্দ লেখা আছে, সেটা কি বলতো? বল বস। মানুষকে ভালোবাসা। মানতে হবে আমার বসকে, আমার বসকে মানতে হবে, মানতে হবে আমার বসকে, মানতে হবে। দুনিয়া এত মানুষ দেখলাম বস, কিন্তু তোমার মতো ফস্তা মানুষ একটাও দেখলাম না। সব সালা যাকেই দেখছি সালা ধান্দা নিয়ে ধকর বকর করেই যাচ্ছে। যে সালা বেশি ধান্দা নিয়ে ধকর বকর করছে সেই সালা সবার আগে টিকিট কেটে উপরে ঘুরে যাচ্ছে। বস সবার দিয়ে আলাদা। গালে হাত দেয় না বড়দের, গালে হাত দেয় না বড়দের, গালে হাত দেয় না বড়দের, গালে হাত। যে তুই এক কাজ করতো, তুই আমার গালে হাত দে। ও না বললেও দিবি আর বললেও দিবি, আবার আবার কি আরম্ভ হবে? কি ব্যাপার বলতো? তুই কি হয়, তুই কি কেন করিস কেন এটা? ছোটবেলা দিয়ে অভ্যেস। কি অভ্যেস? আমার মনে যখন আনন্দ হয়, ফুর্তি লাগে, তখন আমি সারা গাছ চরকির মতো পাক খাই। মনে ফুর্তি যাবে সারা বছর কি মতো পাক খাস? বাহ, বলে না কি চাকরি করো? বলে না। আরে বাবা, খুব ছোটখাটো একটা কাজ, মাইনেও খুবই কম। বলা বোকা বানাচ্ছে। বস বস, ছোটখাটো চাকরি করে অল্প পয়সা মাইনে পেয়ে তুমি সব অনাথ আশ্রম চালাচ্ছ। হ্যাঁ, তাহলে আদিবাসী পাড়ায় অত সাহায্য পাঠাচ্ছ, বাগদি পাড়ার লোকেদের টাকা পাঠাচ্ছ। এসব ঢপলা আমায় দিবি না রে মামু, আমি হলাম পটলা, লাইফে দেখেছি অনেক গাবলা। হ্যাঁ, আমার তুমি পড়াতে আসো না মামু, উল্টো টুকু পড়িয়ে দেবো। এটাকে টুপি এনে পড়িয়ে দিবি? দাঁড়া না, এরকম করিস না। আশ্চর্য তো। হ্যাঁ রে, একটু আগে যে সুদর্শন তোকে মারলো, তোর খুব লেগেছে তাই না? বহুত জোর লেগেছে, ঠাসিয়ে সালা 3খানা চোট ঝেড়ে দিয়েছে। কিন্তু একটা কথা বলবো বস, সুদর্শন না আমাদের বয়সে বড়, আমার দাদার মতো আমার গালে চড় মেরেছে, মারতেই পারবে, তবে কিচ্ছু মনে করিনি, কিন্তু ফট করে সালা বেজম্মা বলে দিলাম না। ওই কথাটা শুনে খুব কষ্ট লেগেছে বস। আরে তুমি বলো না বস, এ দুনিয়ায় কি গালাগালির কিছু কমতি আছে গো? 1001টা গালাগালি আছে, দিত পেরান খুলে গালাগালি দিত, কিচ্ছু মনে করতাম না।
কেউ আমাকে বেজন্মা বললে কষ্ট হয়, আমি তো বেজন্মা না বস, আমার বাপ মা ছিল, আমার বাপ মা ছিল। ঠিক আছে, আমি সুদর্শনকে যা বলার এক সময়। তুমি তোমার ভাইকে ভালো করে বুঝিয়ে দেবে। হ্যাঁ, শুধু তোমার ভাইকে না, দরকার পড়লে এই কাজগুলো আমার চোখের সামনে যে করবে না, তার জিভটাকে টেনে ছিঁড়ে রক্ত বের করে দেবো রে শালা। দুম করে কাউকে বেজন্মা বলা যায় না। কাঁদিস না রে, চোখের জল ফেলিস না পটলা। আমি সুদর্শনের হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হাত জোর করে ক্ষমা চাইছি। কি করছো গো বস? আরে আমি তোমার ভগবানের মতো মানি, আমার ভগবান তুমি, আমার সামনে এসব করো না। ভগবান ভগবান মানি তোমাকে। এ বস, একটা কথা বলো তো বস। কি বল? তুমি তোমার পটলাকে খুব ভালোবেসে ফেলেছো না গো বস? খুব ভালোবেসে ফেলেছি রে। প্রথম যেদিন তোকে এ বাড়িতে দেখি, সেদিনই তোকে দেখে তোর কথা শুনে আমার মনে হয়েছিল তোর বুকে বড় ব্যথা। মানুষকে হাসিয়ে আনন্দ দিয়ে সে বুকের ব্যথা তুই আড়াল করে রাখতে চাস। তোর এই বাইরের চেহারাটা আসল চেহারা না। তার মানে মানে মানুষকে হাসিয়ে আনন্দ দিয়ে যতই তুই বুকের ব্যথাকে আড়াল করার চেষ্টা করিস না কেন, তোর বুকের ভেতরের ব্যথার কথা তুই ছাড়া কেউ বোঝে না, কেউ জানে না। কোথায় সে ব্যথা? তাই বলো, তুমি তো আমার ঘরে দিয়েছো কেন রে? এ বস, বলছি তুমি বুঝতে পারো কোথায় আমার ব্যথা, আমার যন্ত্রণা, আমার দুঃখ বলা? বলতে পারবো না, তবে অনুভব করতে পারি। সেই কারণেই তো সুদর্শন, বিপাশা এদের এত আপত্তি সত্ত্বেও আমি তোকে এ বাড়িতে থাকতে দিয়েছি। শুধু তাই না পটলা রে, আমি যতদিন বাঁচবো তুইও আমার কাছে এইভাবে ছোট্ট পটলা হয়ে আমার পাশেই থাকবি। আমায় ছেড়ে চলে যাস না, যাবি না তো? যাবো না, জিন্দগিতে যাবো না বস, মা কসম। কোথাও যাবো না, একদম বলছি, তোমার কাছে থাকবো। আসলে কি বলো তো বস, এই জীবনে তোমার মতো একটা মানুষের দেখা পাবো এটা তো আমি স্বপ্নে কোনোদিন ভাবিনি। পটলা রে পটলা, বহুত পুণ্য করেছিলিস ভাই শেষ জন্মে, তাই এরকম একটা মানুষের দেখা পেলি রে। থাকবো, তোমার কাছে থাকবো, যতদিন তুমি বাঁচবে আমি তোমার সঙ্গে শুধু তোমার ছোট্ট পটলা হয়ে থাকবো। হ্যাঁ, তুমিও ঢিস তো আমিও ঢাস। এবার বস তুমি আমাকে একটা কথা বলো। কি কথা বল? ভেবে চিনতে বলবো। ভেবেই বল। কথা কোনোদিনও পাল্টি করতে পারবে না বস। পাল্টাবো না। তুমি তোমার জীবন থেকে অনাথ পটলাকে কোনোদিন তাড়িয়ে দেবে না তো বস? ভুলে যাবে না তো তোমার ছোট্ট পটলাকে? জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প, হীরের মতো কটা দিন চুপি সারে কোথায় হয় লীন। জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প, জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প, হীরের মতো কটা দিন চুপি সারে কোথায় হয় লীন। তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা, তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা। চাই যতই ভুলতে পারে মন কি ভুলতে পারে, জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প, জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প, হীরের মতো কটা দিন চুপি সারে কোথায় হয় দিন। কণ্ঠ নিয়ে জন্মেছো রে শালা। বস তোমার এই কণ্ঠ না ভগবান নিজে হাতে বসে বসে স্পেশাল বানিয়েছে জানো। ভালো লেগেছে? হেবি ফাটিয়ে দিচ্ছ, এত সুন্দর গান গেছো, আমি তোমার গানের বড় ফ্যান হয়ে গেছি। হ্যাঁ, তোমার গলা শুনলে হিংসা হয়। তুইও তো ভালোই তোমার মতো গাইতে পারি। কেমন সে যেদিন প্রথম তুই আমাদের বাড়িতে এলি, আমি আর আমার ভাই গান গাইছিলাম, তুই এসে ঢুকলি গান নিয়ে,
ভালো লেগেছে? তোমার মতো হয় না বস। আরে কথা বলবো বস? কি বল? আমি একটু গান শেখাবে? বড্ড ব্যস্ত মানুষই আমি, সময় করে কি করে বলতো? ঠিক আছে আসিস সময় করে নিশ্চয়ই। থ্যাংক ইউ বস। থ্যাংক ইউ। সালা আমার ঘন্টে কি দিল? হ্যাঁ সালা 1000 টাকা কিলো। কি কানে তালা খুলে গেছে? বারবার করে বলেছি বদ ভেসটা দেখ কর, ভালো লাগে না এটা। আচ্ছা সালা তুমি ভালো গান গাইলে প্রশংসা করছি, ঢেলা নিচ্ছ কেন? চুগার চুগার সব ফাটিয়ে দিচ্ছ গান গিয়ে, প্রশংসা করছি তার গরম নিয়ে নিচ্ছে। এ বস কি হয়েছে? রেগে যাচ্ছ কেন? রাগিনি বল তো। শুনবে তো কি বলছি? কি বল? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম বম্বাস করে দিলে, চুপ করে দাঁড়িয়ে থাকতে শুধু মুখে পেস্তিজে লাগে। বাবা বেশ দিয়ে লাগছে। তোমার এগেনস্টে একটা ছোট্ট গুলো স্যাম্পল ছাড়বো নাকি, শুনবে? শোনা, কি শোনাতে চাস? তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় কথা, তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় কথা। চাই যতই ভুলতে পারে মন কি ভুলতে পারে? কি ব্যাপার রে? তুই মেয়ের গলা করে গাইতে পারি তো, মেয়েদের মতো গলা করে গান গাইতে। হ্যাঁ? ছোটবেলায় যখন ঘরে লোডশেডিং হয়ে যেত না, ছাদে চলে যেতাম, অন্ধকারে বসে বসে সিটি দেওয়া প্র্যাকটিস করেছি, মেয়েদের মতো গলা করে গান গাওয়া, কথা বলা প্র্যাকটিস করেছি। ওখানে তো আমার শখ ছিল, সেটা তো হতে পারলাম না। ও চোখ বুঝে শুনে তো পুরো মনে হয় মেয়ে ছেলে গান গেছে, মেয়ে ছেলে কথা বলছে, সারা পুরো ঘাবড়ে গেছে, ভাবলো মেয়ে করতেই চলে এলো। কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় কথা, তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় কথা। চাই যতই ভুলতে পারে মন কি ভুলতে পারে? জীবনটাকে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প, তীরের মতো কটা দিন, ছুটি সারে কোথায় হয় দিন। একবার শুনে গানটা তুলেও ফেললি। ট্যালেন্ট ট্যালেন্ট অসাধারণ, অসাধারণ প্রতিভা। এই প্রতিভা দিয়ে যে কি করা যায়, আরে চোখ বন্ধ করে শুনলে বোঝাই যাবে না যে এটা কোনো মেয়ের গলা না। তাহলে একদিন একা রেলা নিয়ে যাচ্ছিলে, তুমি সারা জীবন একা একা গানকে ফাটিয়ে দেবে, আর তোমার পটলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবে না? এ বস বল। বস 100 টাকা বাড়িতে হবে, বেশি না 100 টাকা। কেন? তুমি পারবে, চ্যালেঞ্জ করছি, চলো। ছেলে পারবে আমার মতো ফিমেল মানে মহিলা বান্ধে গান গেয়ে? আমার এই বাজিটা ধরার কোনো দরকারই নেই। ভয় পাচ্ছ কেন? যাবো না। না না, আমি জানি বাজিটা ধরলে আমি হেরে যাবো, আমার 100 টাকা গলে যাবে। আরে আমি কে রে? আমি কে? হ্যাঁ, কোনো বিখ্যাত গায়কের পক্ষে তোর মতো এইভাবে মেয়ের গলায় গান করা সম্ভব না। আর সেই জন্যই তো তোর কথাটা ঘুরিয়েই আমাকে বলতে হচ্ছে আমার পটলা কি দিল 1000 টাকা কিলো। তবে কে বললে হয় না, চেষ্টা করে লেগে থাকবে, হবেই। তুমি আমার লাইনে চলে আসছো। আমি তো লাইনে চলে যাচ্ছি। আমার লাইনে কথা বলতে বলছো, তোমার সাথে সেকেন্ড পটলা আমি তৈরি করবো। আমি গুরু হবো, তুমি শিষ্য হবে। পটলা, যদি সত্যি তেমন দিন কোন দিন আসে, তুই অনেক বড় হয়েছিস, তোর অনেক দাম ডাক হয়েছে, আমার চেয়ে অনেক বেশি, সমাজের মানুষ তোকে চাইছে, এরকম একটা দিন যদি আসে, সেদিন আমার চেয়ে খুশি পৃথিবীতে আর কেউ হবে না রে, কেউ না। একটা কথা বলবো বাস? বল। তুমি খুব ভালো মানুষ। তুইও তো ভালো। ওই জন্য তো আমাদের দুজনে মিলে যেতে ভালো। ঠিক। তাই কি বলবো বাস? এই আমাকে কপি করে ঝাড়লে না, পট লাগিয়ে দিল 1000 টাকা কিলো, তারপর একটা কাজ বাকি থেকে যাচ্ছে। ঠিক আছে, ওটা হবে না তোমার দ্বারা। বল না। ওই যে পট লাগিয়ে দিল 1000 টাকা কিলো, তারপরে সিটিটা জীবনে বোধহয় তুমি আর মারতে পারবে না। কোনো দরকার নেই তো, সেখানে তো কোনো ইচ্ছে আমার কোনো প্রয়োজন নেই। ভালো জিনিস দেখতে বলছি না, ওটা তোর সম্পত্তি, তোর কাছে যত্ন করে রেখে হারাম চালা, আবার বাদনের মতো লাফায়। ছাড় রে বাবা, রে বাবা ফোন এসছে, তারা ধরতে দে। চুপ করে একদম কথা বলবি। হ্যালো, হ্যাঁ বল সোহেলি, কি ব্যাপার রে তোর? একটা ফোন করিস না, কোনো খোঁজ খবর? কি বলছিস? 2 মাস হলো প্রবালের কোনো খবর নেই? কোথায় গেছে? আরে আরে বাড়ি থেকে বেরোনোর সময় তোকে বলে যায়। কাঁদিস না, দাঁড়া 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 দাঁড়া, কাঁদিস না কাঁদিস না। আরে আমি তো আছি রে। ও এত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
আমি কালকে তোদের বাড়িতে চলে যাচ্ছি। হ্যাঁ, আজ রাতের গাড়িতেই রওনা দিচ্ছি, ঠিক আছে? আশ্চর্য, কোথায় যেতে পারে ছেলেটা? 2 মাস ধরে প্রবাল নিখোঁজ হচ্ছে। হ্যাঁ, কিছু বলবি না? কি হয়েছে বস? তোমার চোখ মুখ কেমন লাগছে কেন? কার ফোন এসেছিল? আমাকে এখনই রওনা হতে হবে রে, কবে ফিরবো বলতে পারবো না। কি হয়েছে? কোনো বিপদ আপদ ঘটেছে? কার ফোন এসেছিল? কোথায় যাবে? আমি যাবো সঙ্গে। তুই যাবি? চলো, আমি যাচ্ছি। তুই গেলে না না না, তুই গেলে অসুবিধে। ওই অনাথ আশ্রমের বাচ্চাদের দেখাশুনো করা, আদিবাসী পাড়ার লোকজনরা, ওরা তোকে আজকাল নির্ভর করছে। তুইও থাকবি না, আমিও থাকবো না, ওদের খুব সমস্যা হবে। তার চেয়ে কাজ কর, তুই এদিকটা একটু সামনে টামলে রাখ, হ্যাঁ, একটু ম্যানেজ কর। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসছি। পারবি তোরা নাকি? একদম কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? একদম টেনশন নিতে হবে না। যে কাজে যাচ্ছ মাথা ঠান্ডা করে নিশ্চিন্তে চলে যাও, পটলা আছে সব দিক সামনে নেবে। সত্যি বলছিস? আর সত্যি বলছি নাকি? তোমার রব দিচ্ছি নাকি? আরে আমি তোমার ডান হাত পটলা, তোমার 1 নম্বর চেলা রে মামু, 1 নম্বর চেলা। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন কেন করছিস? চলে যাবে রে সালা। 12 मिनट भी लगता है अपना, तेरे बिन रह पाऊंगा रे। মায়ের পেটের বোনকে এয়ার কন্ডিশন ফ্ল্যাটে রাত্রিবাস করার জন্য নিমন্ত্রণ করতে আসা মহাপুরুষটি কে আমি জানতে পারি? দাদা তুই এসেছিস দাদা। কেন আসবো না রে? তুই আমার একমাত্র বাপ মাহারা বোন, তুই আমায় ডেকেছিস আর আমি না এসে পারি? আমার খুব বিপদ দাদা, তুই আমাকে বাঁচা। বাঁচাবো রে, নিশ্চয়ই বাঁচাবো। তোর সব সমস্যার কথা শুনবো, কিন্তু তার আগে বলতো, এই ঘরের কোণে দাঁড়িয়ে থাকা এই সমাজ বিরোধীদের মতো দেখতে এই পয় মালটিকে। মুখ সামনে কথা বলবে। আমি কোনো ফালতু মাল না, হ্যাঁ, আমি রানাঘাটের হুব্বা খোকন মান্না। এখানকার সব লোক এক ডাকে জানে, এক ডাকে। গলা নিচু করে কথা বল খোকন মান্না, না হলে মারবো কানের গোড়ায়, ঝুড়ে দিবি কান্না। তুই আমাকে চড় মারলি? এখন শুধু চড় মেরেছি, এরপরে পেটে লাথি মেরে পেটের ভেতর থেকে লিভারটা বাইরে বার করে দেবো। তখন এই খোকন মান্নার জায়গা হবে রানাঘাট না শ্মশান ঘাট। এবার বলতো, আমার বোনকে এয়ার কন্ডিশন ফ্ল্যাটে রাত্রিবাস করার জন্য কেন নিমন্ত্রণ করতে এসেছিস? জামাটা ছেড়ে যেত, যদি না ছেড়ে খুব খারাপ হয়ে যাবে। তার আগে আমার খেলাটা দেখবি? কি করবি রে? দেখবি রে, এই দেখ তবে আমি বলছি, প্রবাল 3 মাস আগে ওর কাছ থেকে 50,000 টাকা ধার নেয়। 1 মাসের মধ্যে ওই টাকা শোধ দিতে না পারলে আমি 50,000 টাকা শোধের দায়িত্ব নেব। এমন কথা একটা কাগজে লিখে সই করে দে। সেই কারণে ও আজকে এসেছিল সেই ধারের টাকাটা ফেরত দিতে, আর তুই দিতে পারিসনি বলে তোকে এয়ার কন্ডিশন ফ্ল্যাটে রাত্রিবাস করিয়ে টাকাটা উসুল করে নেবে, তাই না? এমন কাণ্ড ঘটিয়ে গেছে আমার ছেলে প্রবাল, আমি ভাবতেই পারছি না। আমাকে তুই একটু বিষ এনে দে দাদা, আর আমি বাঁচতে চাই না, তো বাঁচতে চাই না। নারী শৈলী না, তুই মরবি না রে, তুই বাঁচবি। আমি তো দাদা রে, আরে আমি যতদিন বেঁচে আছি তো এই সোনার শার্ট এদিকে তো এখানে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। আমার ভগ্নিপতি প্রবাল রানাঘাটে ফিরে না আসা পর্যন্ত তুই তো বাড়িতে আসবি না। উপরন্তু আমার বোন আর এই মেসমশাই রাস্তায় বেরোলে ওদের দিকে চোখ তুলে তাকাবি না পর্যন্ত। যদি থাকাস আমি কিন্তু তোর চোখ দুটোকে গেলে দেবো। হ্যাঁ, যা ভাগ এখান থেকে। যাচ্ছি, তবে কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। আজকের এই ঘটনাটা আপনার জীবনে একদিন বড় দুর্ঘটনা ডেকে আনবে। মনে রাখবেন, আমি রানাঘাটের হুব্বা খোকন মান্না। ভদকা মেশাচ্ছি জলের সঙ্গে। থ্যাংক ইউ ডিয়ার। তুমি চলে এসো সুদর্শন, আমরা সবাই মিলে একসঙ্গে সমুদ্রের জলে স্নান করব। বিপাশা, আমার এই সমুদ্রে স্নান করে কি হবে? আমি তো ইতিমধ্যেই অনিশ্চিত জীবন অগাধ সমুদ্রে ডুবে গেছি। যে সমুদ্রে ডুবলে প্রাণটা মরে না, কিন্তু মনটা শেষ হয়ে যায়। সুদর্শন, কি বলছো তুমি? বিপাশা, দাদা বাড়িতে না ফেরা পর্যন্তই পটলা রাত জেগে তার জন্য টেবিলে খাবার সাজিয়ে বসে থাকে, কিন্তু আমরা দুজন তখন ঘরের দরজায় ছিটকিনি লাগিয়ে ঘুমিয়ে থাকি। দাদার জামা কাপড় ময়লা হয়ে গেলে ওই পটলা কেচে ইস্ত্রি করে দেয় নিজের হাতে, কিন্তু তুমি তখন হাত কুটিয়ে বসে থাকো। অথচ ওই হাত দিয়ে মাস শেষ হলে দাদার দেওয়া 10,000 টাকা থুতু দিয়ে গুনে নাও। আরে যাও, দাদা সমালোচনা না করে মদ গিলে সমুদ্রের জলে পরপুরুষের সঙ্গে গা ভাসিয়ে দাও। যাও। এবার তুই কিন্তু আমাকে অপমান করছিস সুদর্শন। তুমি আমাকে পবিত্রতার সঙ্গে মেশার সুযোগ করে দিয়েছো সুদর্শন, তুমি। আর বিনিময়ে আমি তোর জন্য একটা চাকরিরও ব্যবস্থা করে দিয়েছি, আর সেজন্য কৃতজ্ঞতা বোধটুকু পর্যন্ত নেই তো।
তুই সত্যি বলছিস পবিত্র? তুই আমার জন্য চাকরি ঠিক করেছিস? হ্যাঁ করেছি, কিন্তু তুই যে সব কথা বলছিস তারপর বলবো না রে পবিত্র, আমি তোর কথা দিচ্ছি আর বলবো না। এখন থেকে তুই আমাকে যা বলবি আমি তাই করবো, তাই শুনবো। বল না ভাই, কি চাকরি ঠিক করেছিস? মাইনে কত? আপাতত মাসে 8,000 টাকা করে পাবি, পরে আরো বাড়বে। 8,000 টাকা? সত্যি পবিত্রদা, আপনার মতন মানুষ হয় না। তা কি চাকরি ঠিক করলেন ওর জন্য? মানে সুদর্শনকে কি করতে হবে? কিছুই না, আপাতত 2 মাস ট্রেনিং নিতে হবে, তারপর পার্মানেন্টলি চাকরিতে জয়েন করবো। ড্রাইভারের চাকরি। ড্রাইভারের চাকরি? হ্যাঁ, আমার গাড়ি চালাবি তুই। আরে কি রে, ওহো, রাজি তো নাকি? কেন রাজি হবে না? কোনো কাজকে ছোট ভাবতে নেই। তাহলে তুমি একটা কাজ করো না বিপাশা, তুমিও পবিত্র বাড়িতে ঝিয়ের চাকরিটা নিয়ে নাও না। অবিবাহিত পুরুষ পবিত্র দিনের বেলা ঝিয়ের কাজ করবে আর রাত্রে ইউ স্কাউন্ড্রেল! তুই আমাকে চড় মারলি পবিত্র? তুই আমাকে চড় মারলি? বেশ করেছি, মেরেছি। অনেকদিন ধরে তোর হীনমন্যতা সহ্য করে আসছি আমি। ছি 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 ছি, এত নিচে নেমে গেছিস তুই। আমার ভাবতেও ঘেন্না করে সুদর্শন, তুই আমার বন্ধু। চুপ করেন পবিত্রদা, আপনি কিন্তু বাড়াবাড়ির শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। সুদর্শন আমার স্বামী, একথা আপনি ভুলে যাবেন না। যাক যাক বাবা, এতদিনে আমার চেষ্টা সার্থক হলো। চেষ্টা? কি চেষ্টার কথা বলছিস তুই? তোর আর বিপাশার মধ্যে যে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, আজ আমি সেই দূরত্বের ইতি টেনে দিলাম। আর এই জন্যই এতদিন ধরে আমি বিপাশার সঙ্গে নিছকই প্রেমের অভিনয় করে আসছিলাম। পবিত্রদা, বিপাশা, আজ আমি খুব খুশি এই ভেবে যে তুমি সুদর্শনকে সত্যি সত্যি ভালোবাসো। পবিত্র তুই? সরি মাই ফ্রেন্ড, চটটা একটু জোরে হয়ে গেছিল। ডোন্ট মাইন্ড ইয়ার, আই লাভ ইউ ডিয়ার। যাও না দীঘার সৈকতে ঢাঙ্গনের ছায়া ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এনজয় ইয়োরসেলফ। কি ভাবছো? ভাবছি পবিত্রটা সব কিছু কেমন পাল্টে দিয়ে গেল, তাই না বিপাশা? ঠিক তাই। সত্যি তুমি খুব ভাগ্যবান সুদর্শন, তাই ওর মতন বন্ধু পেয়েছো। তুমিও খুব ভাগ্যবতী বিপাশা। কেন? আমার মতো অপদার্থ স্বামী পেয়েছো, তাই? আমি তোমাকে খুব ভালোবাসি সুদর্শন। তুমি কি আর আমাকে ভালোবাসো? ভালোবাসি ভালোবাসি, এই সুর কাছে দূরে জলে স্থলে বাজাই বাসি, ভালোবাসি ভালোবাসি। অগ্নিদেব মুখার্জিকে ভালো না বেশি পারা যায় না যে ও যে সত্যিকারের একজন পুরুষ, সত্যিকারের মানুষ। কিন্তু আমার মাঝে মাঝে আজকাল খুব ভয় করে। মনে হয় যেদিন সব সত্যিটা প্রকাশ হয়ে পড়বে, সেদিন অগ্নিদেব মুখার্জি আমাকে আর ভালোবাসবে তো। জানি না, কিছু বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলতে পারি, যতদিন না সমস্যার সমাধান করতে পারছি ততদিন আমার কোনো স্থিরতা আসবে না রে। কক্ষচ্যুত গ্রহের মতো জীবনের প্রতিফলে আমায় ছুটে ছুটে বেড়াতে হবে। এতটুকু ক্লান্ত হলে চলবে না, এতটুকু ক্লান্ত না। কি হয়েছে বস? তোমাকে এতগুলো মাস ধরে আমি চিনি, কোনোদিন তো এরকম ভাবে চিন্তা করতে দেখিনি। কি হয়েছে বলো না বস? এখনই আমার কাছে কিছু জানতে চাস না, শুধু এইটুকু জেনে রাখ, আজ আমি বড় বিচলিত। আমার মনটা ভালো নেই রে, কারণ আমার একমাত্র বোনের বড় অসুখ করেছে। হে ভগবান, কি বলছো? অসুখ করেছে মানে কিসের অসুখ করেছে গো? মনের অসুখ। হ্যাঁ, কোনো ডাক্তার বুদ্ধির ওষুধে অসুখ কোনোদিনও সারবে না। জানিস, 5 মাস ধরে মেয়েটা মনের অসুখে ভুগছে। এ পৃথিবীতে এমন কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি যে চিকিৎসা দিয়ে আমি আমার বোনটাকে সুস্থ করে তুলতে পারবো। আমারও যে ভীষণ অসুখ করেছে অগ্নিদেব মুখার্জি, মনের অসুখ। কোনো ডাক্তার বুদ্ধির চিকিৎসা এই অসুখ আর কোনোদিনও সারবে না গো। আমাকে একমাত্র সুস্থ করে তুলতে পারবে তুমি। আরে বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না। সুদর্শন, বিপাশা, এরা সব কোথায় গেল রে? বস, বলতে ভুলে গেছি, ওরা সবাই দীঘা সমুদ্রে বেড়াতে গেছে। কি বলছিস তুই?
তোকে বাড়িতে একা রেখে এরা দীঘা বেড়াতে চলে গেল? তো কি হচ্ছে, কোনো অসুবিধা হয়নি তো। আমি একদিন বাড়িতে একলা একলা খুব বিন্দাস ছিলাম বস, খুব ভালো ছিলাম। শুধু কি বলতো, তুমি ছিলে না বলে আমার খুব কষ্ট হয়েছে, খুব মন খারাপ লেগেছে। বলছি এরপর যদি কোনোদিন এতদিনের জন্য বাড়ির বাইরে চলে যায়, আমার নিয়ে যাবে বাস সঙ্গে, তোমার সঙ্গে থাকবো আমি। তো আমি জানো আমার বাড়িতে থাকতে ভালো লাগে না, মন খারাপ লাগে না, কষ্ট লাগে, ফাঁকা ফাঁকা লাগে। সত্যি বলছি, আমার জন্য তোর মন খারাপ লাগে, কষ্ট লাগে, ফাঁকা ফাঁকা লাগে? লাগেই তো, একদম ভালো লাগে না। সকাল থেকে কি করে সময় কাটাতাম চিনবে? কি করে? সকালবেলা ঘুম দিয়ে উঠে মুখ হাত ধুয়ে চলে যেতাম তোমার অনাথ আশ্রমে। সেখানে বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটাতাম, ওরা কি সুন্দর পড়াশোনা করতাম, তারপর ওদের সঙ্গে একটু খেলাধুলো করতাম। তারপর দুপুরবেলা আদিবাসী পাড়ায় ঢুকে পড়তাম। সেখানে যার যা দায়িত্ব কাজ সব বুঝিয়ে টুজিয়ে দিয়ে, টাকা পয়সা দিয়ে, তারপরে সন্ধ্যাবেলা কি করতাম জানো? বাগদিপাড়ায় যেতাম। বাগদিপাড়ার জন ছেলেগুলোর সঙ্গে বাস আমি হাডুডু খেলতাম, কবাডি খেলতাম, কবাডি 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 খেলে টেলে না সন্ধ্যে নামার আগে ঠিক চলে আসতাম বাড়িতে। সারাদিন কোনো রকম কেটে যেত, কিন্তু সন্ধ্যেবেলা বাড়ি ফিরে যেই দেখতাম তুমি নেই, তখন আমার খুব কষ্ট হতো, খুব মন খারাপ লাগতো। তারপরে কি করতিস? তারপরে কি করবো বলো, ফাঁকা বাড়ি, বিন্দাস শোনো না, চান ঘরে ঢুকতাম। চান ঘরে ঢুকে তুমি যে বর্ষার মতো জল পড়ে মেশিনটা লাগিয়েছো না একটা, ওর নিচে দাঁড়িয়ে আরাম করে চান করতাম। তারপরে পাখার হাওয়া চুলগুলো শুকোতাম। অনেকদিন চুলগুলো জল পায়নি তো, খুব আরাম লাগতো। তার মানে অনেকদিন চুলগুলো জল পায়নি মানে? তার মানে তুই এতদিন স্নান না করেছিলিস? কি ভালো বলছো, একদিন স্নান না করে থাকতে যাবো কেন? আসলে কি বলতো, তুমি তো জানো আমি তো কুড়ে প্রকৃতির ছেলে আছি, তো কুড়ে প্রকৃতির ছেলে কোনো কোনো দিন চান করতাম, কোনো কোনো দিন করতাম না। কি নোংরা রে তুই, হ্যাঁ? এরপরে যদি কোনোদিন তুই স্নান না করেছিস না, আমি তোর সবকটা চুল কেটে তোকে একেবারে ন্যাড়া করে দেবো। কি ভালো বলছো মাইরি, চুল কেটে ন্যাড়া করে দিলে কি বিচ্ছিরি দেখতে লাগবে না? কোনো কেউ ফিরে তাকাবে না। লাগুক বিচ্ছিরি, আমি তোকে প্রথম দিন বলেছিলাম কয় পরিষ্কার থাকবি, নোংরা থাকবি না। সেই নোংরাটাই আমার কপালে এসে জুটেছে। হ্যাঁ রে, যে কদিন বাড়িতে একা ছিলিস কোনো অসুবিধা হয়নি তো? মানে রাতে ভয় টয় করেনি তো? বাস এসব ভয় ডর পটলার জীবনে নেই। শুধু তুমি ছিলে না বলে আমার খুব কষ্ট হয়েছে, খুব ফাঁকা লেগেছে। সে তো লাগবে, এদের কি কাণ্ড জ্ঞান বলে কিছু আছে? তোরা দীঘা বেড়াতে যা, জাহান নামে যা, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু তোরা যে বেড়াতে যাবি, বাইরে যাবি, এটা আমাকে বলবি না একবার? আমি যদি জানতাম তাহলে তো অনেক আগে কাজ টাজগুলো মিটিয়ে আমি বাড়িতে চলে আসতাম। তাহলে কিন্তু খুব মজা হতো বস। কেন বলতো, তুমি আর আমি স্বাধীনভাবে বাড়িতে বিন্দাস কয়েকদিন কাটিয়ে দিতাম। আমি তোমার জন্য নিজের হাতে রান্না বান্না করতাম, তোমার সেবা যত্ন করতাম, তোমার মাথা হাত বুলিয়ে দিতাম, তোমার পা টিপে তোমার ঘুম পাড়িয়ে দিতাম। পটলা, বেশি কথা বলো, রোগটা কোনোদিন যাবে না। না শালা, সব কাজে ভুল করবি। কেন, কি হলো? বলো মানে শালা, এতদিন পরে এত ক্লান্ত হয়ে জার্নি করে এসে তো তোমার জন্য একটু চা খাবি? না না, আমি এখন চা কফি কিছু খাবো না, হয়েছে? এতদিন পরে বাড়ি ফিরলে আমার বকছো কেন বস? কোথায় তোকে বকলাম রে বাবা? কি করতে তোমার ভালো লাগবে সেটা বলবে? বললাম তো আমার মনটা ভালো নেই, আমার ভীষণ বিচলিত আমি। এরকম একটা মানসিক, ব্যাস মুখটা হারিয়ে হয়ে গেল। এই কাঁদবি না তো সবসময় ফ্যাচ ফ্যাচ করে? পান থেকে চুন কষলি অমনি চোখ দিয়ে লেবুর জল পড়তে শুরু করে দেবে। হ্যাঁ রে, এই বলছিলাম কি, ইয়ে হয়েছে জানিস, ওই আমি এই যে এতদিন পর ফিরে এলাম তো, তা এখন কি বলতো, এই তোর সঙ্গে একটু গল্প টল্প করলে, হ্যাঁ তোর সঙ্গে গল্প করলে হয়তো একটু ভালো লাগে। অবশ্যই গল্প করতে তোমার ভালো লাগে বস।